প্রিয় শ্রোতা বন্ধুরা, রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা নিয়মিত শুনছেন ভিন্ন ভিন্ন স্বাদের রুদ্ধশ্বাস রহস্য গল্প। আরও ভালো ভালো গল্প শোনানোর জন্য আমাকে মোটিভেট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওগুলিতে আমি শুধুমাত্র গল্পকথক, অভিনেতা নই। শুরু করছি ক্যাকটাস হাউস, আজ দ্বিতীয় পর্ব। সদ্য 50 পেরোনো সৃঞ্জয় দত্ত দেখতে লম্বা, ছিপছিপে, ব্যাকব্রাশ করা চুল এবং বেশ হাসি খুশি। সৃঞ্জয়বাবু, আপনি তো অনুপম পালিতের চিকিৎসা করছিলেন। ওনার সম্পর্কে কিছু ব্যক্তিগত প্রশ্ন আপনাকে করব। উনি বেঁচে থাকলে এসব জানতে চাওয়ার কোনো প্রশ্নই উঠত না। আদিত্য শুরু করল। দেখুন, সাইকিয়াট্রিক পেশেন্টকে নিয়ে আমাদের একটু বেশি পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ পেশেন্ট তার অনেক গোপন কথা সাইকিয়াট্রিস্টকে বলেন। সেটা অন্য কারো জানবার কথা নয়। কিন্তু এক্ষেত্রে পেশেন্ট তো বেঁচে নেই। আদিত্য বলল, একদম ঠিক। শুধু নেই নয়, নৃশংসভাবে খুন হয়েছেন। অনুপমবাবু বিশ্বাস করেন, আমাকে অনেক কথা বলেছিলেন। সেগুলো দিয়ে যদি তার মৃত্যু রহস্যের সমাধান হয় তবে আমি নিশ্চয়ই বলবো। অনুপম পালিত কতটা অসুস্থ ছিলেন? খুবই অসুস্থ ছিলেন। দিনের পর দিন, কখনো টানা 1 মাস 2 মাস কারোর সাথে কথাই বলতেন না। এটা একটা মানসিক অসুখ। এটা এতটাই গভীরে চলে গিয়েছিল যে পুরোপুরি মুক্তি আর সম্ভব ছিল না। উনি চাকরি জীবনে একজন সরকারি ইঞ্জিনিয়ারকে টাকা চুরির দায়ে গ্রেপ্তার করেছিলেন, কিন্তু ইঞ্জিনিয়ার সম্পূর্ণ নির্দোষ ছিলেন। তাকে ফাঁসানো হয়েছিল। ছাড়া পাওয়ার পর সেই ইঞ্জিনিয়ার আত্মহত্যা করেন। পরে সেই শোক সহ্য করতে না পেরে তার স্ত্রীও সুইসাইড করেন। পরিবারটা শেষ হয়ে যায়। তারপর থেকেই অনুপম নিজেকে দোষী মনে করতে থাকেন। পাপবোধ থেকে তার সমস্যা শুরু হয়। তিনি ক্রমশ গভীর ডিপ্রেশনে চলে যান। আপনি বললেন পাপবোধ থেকে ওর সমস্যা শুরু, তার মানে আরও সমস্যা ছিল? হ্যাঁ, দীর্ঘদিন অসুখে ভুগে ওর মনে হয়েছিল পরিবারের সবাই ওকে অবহেলা করছে। এটা কি সত্যি না মন গড়া? প্রশ্ন শুনে ডক্টর সৃঞ্জয় দত্ত একটু চুপ করে গেলেন। বললেন, এইটুকু জানি, ওর মধ্যে একটা তীব্র সন্দেহ প্রবণতা বাসা বেঁধেছিল। ওর মনে হতো স্ত্রী এবং ছেলেমেয়েরা ওর মৃত্যু কামনা করছে। উনি যে স্ত্রী ছেলে মেয়েদের সন্দেহ করতেন, এর কোনো ভিত্তি আছে কি? এসআই সৌম্য বারিক প্রশ্ন করল। ভিত্তি তো আছেই। প্রথমত, ওনার স্ত্রী মহাশ্বেতার কথা বলবো। অনুপমবাবু ডিপ্রেশনে যাওয়ার পর স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে থাকে। অনুপমবাবু মনে করতেন মহাশ্বেতা কোনো সম্পর্কে জড়িয়ে গেছে। অনুপমবাবুর এমন কেন মনে হলো? সৌম্য বারিক জিজ্ঞেস করল। টেলিফোন কল, হোয়াটসঅ্যাপ মেসেজ, দেরি করে বাড়ি ফেরা, এসব থেকেই সন্দেহ ধীরে ধীরে দানা বাঁধে। অনুপম পালিত স্ত্রী ছেলে মেয়ের উপর নজর রাখার জন্য লোক নিয়োগ করেছিলেন। তার থেকে তিনি জানতে পারেন অরিত্র মল্লিক নামে মহাশ্বেতার এক কলিগ আছে, বড়লোক ঘরের ছেলে। ওই লোকটার সাথে মহাশ্বেতাকে কখনো কলেজ স্ট্রিটে, কফি হাউসে, বই পাড়ায়, সিনেমা হলে ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে দেখা গেছে। অনুপম বিশ্বাস করত লোকটার সাথে মহাশ্বেতার অ্যাফেয়ার আছে। এই অ্যাফেয়ার কতদিন আগে শুরু হয়েছিল বলতে পারেন? এক্সাক্ট ডেট বলতে পারবো না। আচ্ছা, গত 2 বছর অরিত্রর সঙ্গে মহাশ্বেতার ঘনিষ্ঠতা কি অনেকটা বেড়েছিল? হতেও পারে। আচ্ছা, এই মানসিক অবসাদ থেকে ভায়োলেন্ট আউটবাস্ট হতে পারে কি? হতেই পারে। এই অবস্থা পেশেন্ট আত্মহত্যাও করতে পারে। কিন্তু অনুপম পালিতের ক্ষেত্রে এরকম কিছু হয়নি। পুলিশ তো বলছে এটা মার্ডার। অনুপমবাবুর ছেলে মেয়েদের সম্পর্কে কিছু বলুন।
আদিত্য বলল। মেয়ে বৃষ্টিকে নিয়ে অনুপমের অনেক গর্ব ছিল। মেয়ে লেখাপড়ায় ভালো, বিদেশে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু মেয়ে কলেজের একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে, সে বিদেশে যেতে চায়নি। অনুপম মনে করত দুষ্ট গ্রহের মতো ছেলেটা বৃষ্টির জীবন শেষ করে দিচ্ছে। আপনি কি অভ্রর কথা বলছেন? হ্যাঁ, ওর কথাই বলছি। আর ছেলে শাওনের কোনো গার্লফ্রেন্ড আছে কি? না, শাওনের ওসব কিচ্ছু নেই। ওর বাজনা ছাড়া ও কিচ্ছু বোঝে না। অনুপমের ধারণা ছিল শাওন ভাবত বাপটা মরলে ও অনেক টাকা হাতে পাবে, সেই টাকাতেই তার জীবন চলে যাবে। বিমল গায়েন নীলকমলের হদিশ করে ফেলেছে। শান্তিনিকেতনের কোপাই নদীর পাশে সেঁজুতি নামে একটি রিসর্ট আছে, সেখানে নীলকমল থাকে। আদিত্য আর দেরি না করে সোজা শান্তিনিকেতনের সেঁজুতি রিসর্টের হাজির হয়ে গেল। নীলকমল বাবু, আমি আপনার সাথে দেখা করে কিছু জিজ্ঞেস করতে চেয়েছিলাম। নীলকমল যেন কিছুটা উদ্বিগ্ন মনে হলো। আপনিও কি মনে করেন আপনার বাবা মায়ের অকাল মৃত্যুর জন্য অনুপম পালিত দায়ী? তিনি 100% দায়ী। অর্থাৎ আপনি তার উপর প্রতিশোধ নিতে চাইতাম, কিন্তু আমার এত সাহস ছিল না। তাছাড়া লোকটা আমার সমস্ত লেখাপড়ার খরচ বহন করেছে, এই রিসর্টটাও তিনি আমায় করে দিয়েছেন। দলিল সেভাবেই করা আছে। অনুপমের মৃত্যুর পর পুরো রিসর্টের মালিক আমিই হব। তাহলে তো অনুপম পালিতকে খুন করার জন্য আপনার যথেষ্ট স্বার্থ ছিল। যেদিন অনুপম পালিত খুন হন সেদিন সকালে আপনি ক্যাকটাস হাউসে গিয়েছিলেন। নীলকমল চেঁচিয়ে উঠল, আমি অনুপম পালিতকে খুন করিনি। করতে চেয়েছিলাম, কিন্তু এত বছরেও সাহস সঞ্চয় করে উঠতে পারিনি। এদিকে টালিগঞ্জ থানার পুলিশ বৃষ্টির বন্ধু অভ্রকে গ্রেপ্তার করেছে সম্ভাব্য অনুপম পালিতের খুনি হিসেবে। আদিত্য থানায় গিয়ে ওসি শতদল ভদ্রকে বোঝাবার চেষ্টা করল যে অভ্র নিরপরাধ, অনুপম পালিতকে খুন করার কোনো মোটিভ তার কাছে নেই। ওসি বললেন 2 দিন বাদেই ওকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু কথা রাখেননি শতদল ভদ্র, ছাড়েননি অভ্রকে। অগত্যা আদিত্য তার বন্ধু উকিল সুনন্দকে কেসটা দেখার জন্য দায়িত্ব দিল। রাজা রাজবল্লভ স্ট্রিটে মহাশ্বেতার মায়ের বাড়ি। এটা খুঁজে পেতে আদিত্যর খুব একটা অসুবিধা হলো না। মহাশ্বেতার মা মীনাক্ষী ঘোষ বাড়িতে একাই ছিলেন। তিনি আপ্যায়ন করে আদিত্যকে ঘরে বসালেন। ঘটনার দিন যখন ইরাবতীর ফোনটা এলো তখন আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতেই তো ছিলাম, তবে আমি রান্নাঘরে ছিলাম। হঠাৎ মেয়ে চিৎকার করে আমাকে ডাকলো, বলল, মা, অনুপমের একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে, ইরা ফোন করেছিল, আমাদের এক্ষুনি যেতে হবে। একথা বলে ওরা না খেয়েই সবাই বেরিয়ে গেল। আমি ওদের পেছনে এগিয়ে গেলাম। আমাদের বাড়ির গলিতে গাড়ি পার্কিং করা যায় না, তাহলে অন্য কোনো গাড়ি যেতে পারে না, তাই গাড়িটা বাড়ির পাশে একটা সরু গলিতে রাখতে হয়। আমার নাতি শাওন এই কাজটা ভালো করতে পারে না, তাই দারোয়ানের ছেলেকে ডেকে গাড়িটা ঢোকানো এবং বের করার ব্যবস্থা করি। কিন্তু নিচে এসে দেখলাম গাড়িটা রাস্তার উপরই পার্ক করা রয়েছে। নাতি বলল দেরি হয়ে গিয়েছিল, তাই গাড়িটা রাস্তাতে রেখে দিয়েছিল। আমি বললাম বাড়ি পৌঁছেই আমায় ফোন করে জানাবি কি হয়েছে। ওরা কোনো উত্তর করল না, গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আদিত্য মীনাক্ষী ঘোষের বাড়ি থেকে বেরিয়ে গৌতমকে ফোন করল। শোন গৌতম, আমাকে 2 জন লোকের সন্ধান দিতে হবে। দুজনেই রিটায়ার্ড পুলিশ। একজনের নাম সত্যজিৎ নিয়োগী, সদ্য রিটায়ার করেছেন। ও হ্যাঁ, সত্যজিৎ নিয়োগীকে আমি চিনি, প্রমোট IPS, অনুপমের খুবই ক্লোজ ছিল। আরেকজনকে মনোময়, পদবি জানি না, সম্ভবত তুই মনোময় হাজরার কথা বলছিস। আমি ওদের ফোন নাম্বার তোকে মেসেজ করে দিচ্ছি। সেদিন রাত্রিরে ডিনারের পর আদিত্য সৃঞ্জয় দত্তকে ফোন করলেন। হ্যাঁ বলুন আদিত্যবাবু, অনুপম বাবু কি আপনায় বলেছিল যে উনি নীলকমল সেনকে, মানে ওই
ইঞ্জিনিয়ার যিনি সুইসাইড করেছিলেন তার ছেলেকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন। হ্যাঁ হ্যাঁ বলেছিলেন, কিন্তু কিছুদিন আগে নীলকমলকে উনি শান্তিনিকেতন একটি রিসর্ট করে দেওয়ার জন্য টাকা পয়সা দিয়েছিলেন। এটা কি আপনি জানতেন? কই না তো, এসব তো কখনো আমার অনুপম বলেনি। সৃঞ্জয় দত্ত অবাক হলেন। আদিত্য অফিসে বসেছিল। সত্যজিৎ নিয়োগীর ফোন এলো। অ্যাডিশনাল কমিশনার সাহেব বললেন আপনি আমার সাথে কথা বলবেন। ঠিক, আসলে আপনি সম্ভবত শেষ বাইরের লোক যিনি অনুপমবাবুর সাথে কথা বলেছিলেন। ওর মেয়ে বৃষ্টি বলল আপনারা অনেকক্ষণ কথা বলেছিলেন। বলুন কি জানতে চান? অনুপম পালিতের সঙ্গে আপনার কতদিনের পরিচয়? বহুদিনের। স্যার আমার মেন্টর, আমার গুরু। চাকরি জীবনের প্রথম থেকে আমাকে হাতে ধরে কাজ শিখিয়েছিলেন। বেশ বেশ, তা অনুপমবাবু যখন প্রিম্যাচিওর রিটায়ারমেন্ট নিলেন তখন আপনার কেমন প্রতিক্রিয়া হয়েছিল? আমি আপসেট হয়ে পড়েছিলাম। আমাদের প্রফেশনে ওই রকম ভুলচুক হয়েই থাকে। আমি বোঝানোর চেষ্টা করলাম। ওই ইঞ্জিনিয়ার ভদ্রলোক ওভার সেন্সিটিভ ছিলেন, তাই আত্মহত্যা করলেন। কিন্তু স্যার কনভিন্সড হয়নি। এরপর বহু বছর আর যোগাযোগ হয়নি। রিটায়ারমেন্ট করার পর আপনি অনুপম স্যারের সাথে দেখা করতে গিয়েছিলেন। আচ্ছা, এমন কিছু জিনিস নিয়ে কি আপনাদের মধ্যে কথা হয়েছিল যেটা থেকে অনুপমবাবু মারাত্মক একটা কিছু জানতে পেরেছিলেন? না, ঠিক বুঝে উঠতে পারছি না তো। তবে একটা ব্যাপার ঘটেছিল। ওকে দেখাবো বলে আমি আমার অ্যালবামটা সঙ্গে নিয়ে গিয়েছিলাম। সেটা দেখতে দেখতে তিনি কিছুক্ষণ যেন বেশ অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন। আপনার অ্যালবাম মানে? আমার ব্যক্তিগত ব্যর্থতার খতিয়ান বলতে পারেন। যেসব কালপ্রিটকে আমি ধরতে পারিনি কিংবা যারা প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গিয়েছিল তাদের ছবি, কেস হিস্ট্রি, মিডিয়া রিপোর্ট সব কিছু আমি খাতায় লিপিবদ্ধ করে রাখতাম। আপনার অ্যালবামটা আমি কি একবার দেখতে পারি? অবশ্যই। তাহলে নেতাজি নগরে আমার বাড়ি চলে আসুন, ঠিকানা টেক্সট করে দিচ্ছি। আদিত্য কলেজের বন্ধু সায়ন রায়কে ফোন লাগালো। আরে আদু যে, এতদিন পরে বন্ধুকে মনে পড়ল। সায়ন্তন কলকাতার একটা প্রথম সারির পাবলিশিং হাউসের আর্টিস্টে চাকরি করে। শোন, তোকে একটা বিশেষ দরকারে ফোন করলাম, একটু হেল্প করতে হবে। জান হাজির হায় দোস্ত, বলো কি করতে হবে? হেলিওট্রপ বারে এখনও কি তোর যাতায়াত আছে নাকি? আছে তো, প্রায় রোজই সন্ধ্যাবেলাতে আমাকে যেতেই হয়। অরিত্র মল্লিক নামে একটি লোক ওই বারে নিয়মিত আসে। হ্যাঁ চিনি তো, লোকটা রোজই আসে। তাহলে আজ সন্ধ্যাবেলায় লোকটার সাথে আমাকে আলাপ করিয়ে দিতে পারবি? ডেফিনিটলি পারবো। ঠিক আছে, আমি 8টার মধ্যে আসছি। হাতে কিছুটা সময় ছিল। আদিত্য লালবাজারে মনোময় হাজরার সঙ্গে দেখা করার জন্য চলে গেল। মনোময় হাজরা আদিত্যর জন্য ওয়েটিং রুমে অপেক্ষা করছিল। আদিত্যকে দেখে উঠে দাঁড়ালো। আমি অনুপম পালিতের কেসটা ইনভেস্টিগেট করছি। শুনলাম অনুপমবাবু আপনাকে তার স্ত্রী ছেলে মেয়েদের উপর নজর রাখার জন্য হায়ার করেছিলেন। হ্যাঁ, তাহলে আপনি এক এক করে ওদের 3 জনের ব্যাপারে কি জানতে পেরেছিলেন আমায় একটু বলুন। প্রথমে ছেলের কথা বলি। শাওন বেশ ইন্ট্রোভার্ট টাইপের ছেলে। বাজনা শেখে, কোনো বন্ধুবান্ধব নেই। কলেজ পড়াকালীন একটি ছেলের সাথে ফালতু ঝামেলায় জড়িয়ে পড়ে। ছেলেটি শাওনকে কয়েকটা ঘুষি মারে। অপমানিত শাওন পরদিন কলেজে গিয়ে ছেলেটার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। ছেলেটার মাথা ফেটে যায়। পুলিশ কেস হয়। অনুপমবাবু কেসটা ধামাচাপা দিয়ে দেন। অবশ্য ছেলেটার চিকিৎসার খরচ তিনিই বহন করেন। তারপর শাওনকে কলেজ থেকে রাস্ট্রিকেট করা হয়। শাওন আর কোনো দিন কলেজে যায়নি। স্যারের মেয়ে বৃষ্টি খুব ভালো মেয়ে। অভ্রকান্তি চক্রবর্তী ওর বেস্ট ফ্রেন্ড। ছেলেটা অ্যাক্টিভ নকশাল, ওর নাম পুলিশ রেকর্ডে আছে। অভ্র খুব ডেডিকেটেড পার্টি ওয়ার্কার। আজ এখানেই শেষ করছি। গল্পের পরবর্তী অংশ শোনাবো পরের সপ্তাহে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।